হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অশরীরী কথা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে আরেকটা অশরীরীর গল্প নিয়ে। গল্প বললে ভুল হবে। আজকে এই ঘটনাটা আমার সাথে শেয়ার করেছে আমারই একটু দূর সম্পর্কের রিলেটিভ একজন বোন। এই বোন আসলে পড়াশোনা করতে গেছিলো কালিম্পংয়ে একটা হোস্টেলে আমার বোন পড়াশোনা করতো। কারণ আমার এই বোনের মা বাবা, মানে আমার এই কাকিমা আর কাকু, ওনারা চাকরি সূত্রে বাইরে থাকেন। তার জন্য আমার বোনকে হোস্টেলে থেকে পড়াশোনাটা বেছে নিতে হয়েছিল। এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে যে কালিম্পংয়ের হোস্টেলের নামটা বলো এবং অ্যাড্রেসটা বলো, এক্স্যাক্ট লোকেশানটা বলো। কিন্তু যেহেতু ওটা একটা হোস্টেল, সেহেতু ওটা পুরোপুরিভাবে লোকেশান এবং নামটা বলাটা আমার পক্ষে কিন্তু সম্ভব না। তার জন্য আগেই আমি ক্ষমা প্রার্থী। ঘটনাটা শুধু শুনে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই কারণেই, যদি তোমরা কেউ এই ধরনের ঘটনা ফিল করে থাকতে পারো, তাহলে তোমরা আমার কথার সাথে মিলিয়ে নিও এবং তাহলে যে যার সেফটিটা মানুষ তখন বুঝতে পারবে। তো আর দেরি না করে আমি গল্পটার মধ্যে, মানে কাহিনীটার মধ্যে তোমাদের সাথে ঢুকে যাচ্ছি। এই ঘটনাটা ঘটেছিল 2015 সালে। 2015 সালে আমার বোন তখন হোস্টেলে পড়াশোনা করার জন্য কালিম্পংয়ে যায়। তারপর যে হোস্টেলটাতেও থাকে, ওই হোস্টেলে অ্যাকচুয়ালি ও যে রুমটা নিয়েছিল, ও দোতলাতে যে রুমটা নিয়েছিল, সেই দোতলাতের রুমটা এক একটা রুম, মানে একতলাতে দুটো রুম শেয়ার করা যায়। আবার কোনো রুম মানে দুজনে শেয়ার করা, একটা রুম দুজনে শেয়ার করা যায়। আবার কোনো রুম একতলাতে কি করা যায়, তিনজনও শেয়ার করা যায়। কিন্তু দোতলায় যে রুমগুলো আছে, অর্ধেকের বেশি রুম কিন্তু সেপারেট, মানে যারা আলাদা থাকবে এবং একা থাকতে ভালোবাসে এবং পড়াশোনা যারা একা করতে চায়, যারা রুম শেয়ার করতে চায় না, তারা দোতলায় থাকতে পারে। তো আমার বোন যেহেতু পড়াশোনা একটু ভালো এবং ও ওই মানে একটু গল্প গুজব এবং আর 5 জনের সাথে হয়তো ওর নিজস্ব কিছু পার্সোনাল কারণের জন্য ও অ্যাকচুয়ালি নিয়েছিল আলাদা সেপারেট রুম। তো ঠিক আছে, যেহেতু কাকু কাকিমা বাইরে থাকেন, সেহেতু ওকে অগত্যা ওখানে থেকেই পড়াশোনা করতে শুরু করতে হলো। মোটামুটি 7-8 দিন যাবার পর ওই রুমটাতেও থাকছে। ও ক্লাসে যায়, ক্লাস করে, তারপর আবার চলে আসে ওই রুমে। কলেজে যায়, কলেজ হয়ে যায়, আবার চলে আসে রুমে। এবার একদিন হঠাৎ করে ও সন্ধেবেলা, ঠিক সন্ধেই বলা চলে, 7:30 পৌনে 8টা নাগাদ, ওই সময় ও ফিল করছে যে ছাদে একটা কারোর ডান্স করার আওয়াজ হচ্ছে। মানে ডান্স, মানে রীতিমতো কেউ পা, মানে নাচের তাল। আমরা মেয়েরা যারা ডান্স সম্বন্ধে অবগত, মানে যারা জানি ডান্স কিছুটা হলেও, তারা অন্তত, বা যারা জানো তারা অন্তত বুঝতে পারো যে কোনটা নর্মাল হাঁটা আর কোনটা ডান্সের পা ফেলা, তাই তো ফিল করতে পারা যায়। কেউ যেন একজন ডান্স করার মতো করে পায়ের আওয়াজ হচ্ছে, সে ছেলে হোক মেয়ে হোক কিছু না, যে একটা ডান্স হচ্ছে। এবার যেহেতু হোস্টেলটা দোতলায় ছিল, মানে একতলা দোতলা, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এরকম আর কি। ফার্স্ট ফ্লোর বলতে মানে অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরের কথা আমি বলছি, ফার্স্ট ফ্লোর তো অ্যাকচুয়ালি দোতলা হিসেব মতো। তো সেখানে আর ওপরেও কিন্তু ছাদ, ওপরে কিন্তু আর কেউ কোনো রুম নেই, কিচ্ছু নেই, চিলেকোঠা, তারপর পুরো ছাদ। চিলেকোঠার রুমে ওই মোটামুটি কিছু ভাঙা চেয়ার, টেবিল, বেড এইসব কিছু থাকে। আর বাকি ছাদ কিন্তু চাবি দিয়ে দেওয়া হয়। মোটামুটি 5:30 পৌনে 6টার পর ছাদ চাবি দিয়ে দেওয়া হয়। সারাদিন হোস্টেলের মেয়েরা ছাদটা ইউজ করে, কিন্তু 5:30 পৌনে 6টার পর গেটম্যান কিন্তু গিয়ে চাবি দিয়ে দেয়। যেহেতু পাহাড়ি অঞ্চল আমরা সবাই জানি, তো সেই ক্ষেত্রে রাতের দিকটায় আর ছাদে যাওয়া অ্যালাউ করে না। ঠিক আছে, এইবার ঘটনাটা হচ্ছে মোটামুটি ঠিক ওই ওটা একবার পায়ের আওয়াজটা পেল। তারপর ডিনারের জন্য নিচে গেছে, একটা ডিনারের টাইম থাকে 9:30, মানে 9টা থেকে 10:30 বা 10টা পর্যন্ত মেয়েরা যারা পড়াশোনা করে 10টার মধ্যে যায়। আর যারা একটু বেশি পড়াশোনা করে তারা 10:30 পর্যন্ত অ্যালাউ হয়। তারা তাদের কাজ টাজগুলো করে নিয়ে ফিনিশ করে 10:30 হচ্ছে লাস্ট ডিনারের জন্য, 9টা থেকে 10:30। তো তারা ডিনার করেছে, ডিনার করে নিচে কিছুক্ষণ গল্প টল্প করেছে, দিয়ে এবার যে যার রুমে এসেছে। বোনও এসেছে। রুমে আসার পরে যখন শুচ্ছে তখন বলছে একটা মেয়ে, মানে একটা মেয়ের একটা গুমড়ে কান্না, মানে একটা মেয়ে ফুঁপিয়ে কাঁদলে ঠিক যেরকম সাউন্ডটা আসে সেই রকম একটা কান্না আসছে। ও যেহেতু শীতকালে, মানে শীতের জায়গা, বুঝতেই পারছো কালিম্পং ঠান্ডার জায়গা, ও কোনো রকমে মাথা পর্যন্ত ঢাকা নিয়েও শোয়াটাও অভ্যাস। মানে অনেকের হয়তো চাপা দিয়ে শুলে হয়তো নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কিন্তু ও একটু ঢাকা দিয়ে শুতে ভালোবাসে। তো ও ঢাকাটা খুলেছে, ঢাকাটা খুলে আস্তে আস্তে দেখে যে কিছু না, একটা রুমের মধ্যে একটা ছায়া সরে যাওয়ার মতো হয়ে গেল, মানে দরজা থেকে ওর বেডের মধ্যে ছায়া।
এবার বুঝতেই পারছো হোস্টেলের রুম আর কত বড় হবে, একটা বেড থাকবে, ডেস্ক থাকবে, চেয়ার থাকবে, একটা আলমিরা থাকবে, আই মিন একটা কাভার টাইপের কিছু থাকবে জামা কাপড় রাখার জন্য, আর একটু জানলা, ব্যাস জানলা বন্ধ। এবার রাতের দিকে ও লাইটটা জ্বালিয়ে শোয়, ঠিক আছে, লাইট জ্বালিয়ে শুয়েছে, কারণ আমরা হোস্টেলে তো অনেক মেয়ে পড়াশোনা করে। এবার ও একটু একটু অন্য ধরনের, লাইট জ্বালিয়ে শুলে ওর একটু ভালো ঘুম হয়, এবং ও বলে যে লাইটটা জ্বালালে ঘরটা এমনিতে একটু গরম থাকে, এরকম আর কি, তাহলে ঘুমটা ভালো হয়। ঠিক আছে, লাইট জ্বালিয়ে শোয়, কোনো অসুবিধে নেই। সারা রাত তো হোস্টেলে মেয়েরা অনেকে লাইট জ্বালিয়ে পড়াশোনাও করে, তো সেই ক্ষেত্রে লাইট জ্বালিয়ে শুয়েছে। এবার আলোর মাঝেই দেখতে পাচ্ছে কিছু একটা স্যাট করে সরে গেল দরজার কাছ থেকে। ও না একটু ঘাবড়ে গেছে, একা মেয়ে একটা শুয়ে আছে, সেই যদি হঠাৎ করে তার রুমের মধ্যে দরজা বন্ধ, বাইরে থেকে কেউ আসছে না, এবং ভিতর থেকেও কেউ যতক্ষণ না দরজা খুলছে, ওই ভিতরে একা আছে, ও যতক্ষণ না দরজা খুলছে নিশ্চয়ই কেউ খুলতে পারবে না, পুরো লক করা আছে দরজা, তাহলে কি সরে গেল? এটা একটা বিরাট ব্যাপার। ঠাকুরের নাম করতে করতে এই করতে করতে ওই ঘুমানোর জায়গা করতে করতে সকাল হয়ে গেল। ঠিক আছে, এবার ও গিয়ে ও পরের দিন কলেজে গিয়ে বন্ধু বান্ধবীদের সাথে না যারা হোস্টেলটা থাকে তাদের সাথে আলোচনা করেছে। সবাই ওকে খেপাচ্ছে, তুই ভূত দেখছিস, তুই এই করছিস, তুই ওই করছিস, তুই দিয়ে সব হাসাহাসি যাকে বলে উড়িয়ে দিচ্ছে হেসে। ও আর কাউকে আর কিছু বলেনি, ও চুপ করে গেছে। পরের দিনকে ঘটনাটা ঘটলো আর একটু জোরালো। পরের দিনকে ও যখন ডিনারে যাচ্ছে, ডিনার করতে যাচ্ছে, একটা বেল পড়ে, প্রত্যেক রুমে রুমে বেলের সাউন্ড শুনতে পাওয়া যায়, তো ওর রুমেও বেলের সাউন্ডটা শুনতে পাওয়া গেছে। ও খেতে যাচ্ছে, অলরেডি 10টা 10 বেজে গেছে, তার যারা যারা ওপরে ছিল তারা অর্ধেক সবাই নেমে গেছে বোধহয়, হয় ও বাকি ছিল বা হয়তো পাশে রুমের 1-2জন বাকি থাকতে পারে। বাট সেই মুহূর্তে দোতলা থেকে ও একা নামছে সিঁড়ি দিয়ে, হঠাৎ করে একটা মেয়ের ছায়ামূর্তি ওর সামনাসামনি, ওর নামছে আর কোনো একটা ছায়ামূর্তি উঠছে। জাস্ট দেখুন, আমার গায়ে কাঁটা দিচ্ছে। ও যখন ঘটনাটা বলছে না, রীতিমতো আমার ভয় লাগছে। আশা করি এইরকম ঘটনা যারা সম্মুখীন হয় হঠাৎ করে, বলে না যে যারা ফিল করতে পারে এই জিনিসগুলো, কেবলমাত্র তারাই জানে যে সেই মুহূর্তে অবস্থাটা বা সেই সিচুয়েশনটাতে তারা কি করবে না করবে। আমার মনে হয় না তারা চট করে ভেবে উঠতে পারে বলে। তো একটা ছায়ামূর্তি উঠে আসছে, বাট ওটা ছায়ামূর্তি, ও ফিল করছে, ও বুঝতে পারছে নিজের চোখে যে একটা কেউ উঠে আসছে, বাট সে তার অবয়ব দেখতে পাচ্ছে না। ওই মুহূর্তে পড়ি কি মরি করে হয়তো ছায়ামূর্তিটার সঙ্গে ধাক্কা দিয়েই ও সোজা নিচে বেরিয়ে যায়। কিন্তু কাল হলো ওই ধাক্কাটা। খাওয়া দাওয়া করলো, কোনো রকমে খাওয়া দাওয়া করেছে, কিন্তু ও কারোর সাথে শেয়ার করতে পারছে না, কারণ অলরেডি যতজনের সাথে শেয়ার করেছে তার ওর খিল্লি উড়িয়েছে। এবার ও ভয়ে ভয়ে আস্তে আস্তে সবাই মিলে আসছিল উঠে দোতলায়, ও উঠেছে, নিজের রুমে শুয়ে পড়ে, ঢাকা দিয়ে মুড়ি দিয়ে শুয়ে পড়ে। ও কিন্তু আর পড়াশোনা করলো না সেই রাতেও, ও ঢাকা দিয়ে শুয়ে পড়লো। আগের দিনের ওই ঘটনা রাতে, আবার সেই দিনেই ওই ডিনার করতে যাওয়ার সময় ঘটনা। তারপর হঠাৎ করে ও লক্ষ্য করছে ঠিক 1টা থেকে 1:30 বাজছে, তখন দেখছে মুখে ঢাকা দিয়ে শুয়ে আছে। হঠাৎ করে বুঝতে পারছে ওর খাটে ওর পায়ের কাছে কেউ যেন একজন আছে, একটা সাউন্ড আসছে, অদ্ভুত একটা সাউন্ড আসছে। হঠাৎ করে ও আস্তে আস্তে পাশ ফিরে শুয়েছে, মুখ ঢাকা দিয়ে, মুখ থেকে ঢাকাটা খুলে দেখে যে সেই ছায়ামূর্তি। ও কিন্তু কিচ্ছু বুঝতে পারছে না, ও শুধু ফিল করতে পারছে যে ওটা একটা মেয়ে, ওটা একটা মেয়ে একদম ওদের বয়সী একটা মেয়ে, এবং সে যেন মনে হবে যেন একটা হালকা একটা ছায়ার মতো, এবং মনে হবে যেন কোনো স্কুলের ড্রেস পরে, একটা ফিতে বাঁধা দুদিকে স্কুল ইউনিফর্ম পরে, এরকমই একটা ভাষা ছায়ামূর্তি যেন বসে আছে তার পায়ের কাছে, এবং একটা রুক্ষ দৃষ্টি। ওফ, আমি বলছি আমার অলরেডি গায়ে কাঁটা দিচ্ছে বারবার। একটা কঠোর একটা রেগে ওর দিকে তাকিয়ে থাকার মতো করে, চোখগুলো ঠিক যেন একটা মানুষের চেহারা থাকলে মানুষ পুরোপুরি বুঝতে পারে, কিন্তু একটা ছায়ামূর্তি, অথচ সেই ছায়ামূর্তির চোখগুলো একটা জলার মতো। অলরেডি ও সেই মুহূর্তে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সেই রাতে আর কি ঘটেছে ওর কিন্তু আর কোনো রকম কিচ্ছু মনে ছিল না। সকালবেলা যখন দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ হচ্ছে, তখন 10টা 15-20, অলরেডি ওর তখন স্নান করে বেরিয়ে যাবার কথা, লাঞ্চটা একেবারে লাঞ্চ করে ওরা কলেজে বেরিয়ে যায়, খাবারের জন্য ডাকছে নিচে, কলেজ বেরোনোর আগে। তখন ওর সহপাঠীরা সবাই ওকে ডাকছে, দরজা ধাক্কা দিচ্ছে, ও
ওর ঘুমটা মানে ঘুম ভাঙে মানে অজ্ঞান ভাবটা কেটে সচেতন হয়। অতক্ষণ পর্যন্ত রাত্রের পর থেকে ও অজ্ঞান অবস্থায় হয়তো ছিল, তারপর হয়তো গাঢ় ঘুমের মধ্যে চলে গেছিল এবং রীতিমতো দরজাটা কাতরাতে কাতরাতে খোলার পরই ও আবার সেন্সলেস হয়ে পড়ে। ওর বান্ধবীরা ওকে সব ধরে নেয়, চোখে মুখে জল দেয়। যিনি ওয়ার্ডেন আছেন সেই ওয়ার্ডেন আসতে চোখে মুখে জল দিয়ে তাকে ডক্টরের কাছে দেখানো হয়, ডক্টর কল দিয়ে দেখানো হয় এবং রীতিমতো ধুম জ্বর আসে, কাঁপুনি দিয়ে জ্বর। তারপর যখন একটু সেন্সটা হালকা ঠিকঠাক থাকে এবং চোখ মুখ একটু ফ্রেশ হয়, তখন গরম দুধ খাওয়াবার পরে ওকে জিজ্ঞাসা করা হয় যে কী হয়েছিল তোমার সাথে, এত জ্বর, তুমি তো কালকে সুস্থ ছিলে, কী করে কী হলো? তখন ও ওয়ার্ডেনকে সব কিছু বলে। ওর যে ওয়ার্ডেন উনি বলেন যে মানে হোস্টেলের যিনি দায়িত্বে আছেন, অ্যাকচুয়ালি মেন দায়িত্বে যিনি আছেন এবং অ্যাকচুয়ালি মেন দায়িত্বে তিনিই আছেন, কলেজের যিনি প্রিন্সিপাল, যেহেতু ওটা কলেজের পারপাসই মানে কলেজ হোস্টেলই ছিল, তো সেই ক্ষেত্রে সরাসরি প্রিন্সিপালের সাথে যোগাযোগ করা হয়। তো প্রিন্সিপালের সাথে যোগাযোগ করার পরে উনি আসেন এবং উনি এসে কোনো একটা ঠাকুর বাড়ির তরফ থেকে একটু ভিতরের তরফে কোনো একজন কারোর মারফতে উনি একটা মাদুরি আনেন, কবজ আনেন এবং ওই কবজটা ওর হাতে পরিয়ে দেওয়া হয়। কবজটা যখনই পরানো হয় তখনই অদ্ভুত ব্যাপার, ও বলছে যেন মনে হবে আমার শরীর থেকে কিছু একটা নেমে গেল, আমার কাঁধ এগুলো যেন ব্যথা করতো, যন্ত্রণা হচ্ছিল সকাল থেকে, মানে যখন থেকে সেন্স ফিরেছে যন্ত্রণা হচ্ছিল, যেন মাথাটা ধরে আছে কেউ, যেন মনে হবে কোনো ভারী কিছু মাথার মধ্যে বসিয়ে রেখে দিয়েছে, গোটা শরীরে অস্বস্তি, জ্বালা পোড়া, একটা শরীরে কষ্ট হচ্ছিল প্লাস ধুম জ্বর। যখনই ওই মাদুরিটা পরানো হয় তখনই নাকি ওর শরীরটা একদম ভালো হয়ে যায়, এরকম হয়ে যায়। তারপর তারপর ওয়ার্ডেনকে উনি মানে ওয়ার্ডেনকে জিজ্ঞাসা করে, যিনি ওয়ার্ডেন এবং প্রিন্সিপাল তাকে জিজ্ঞাসা করার চেষ্টা করে বোন যে এটা কি ঠাকুরের, আমার কি কিছু বলেছিল? হ্যাঁ তোমার বোধহয় নজর টজর লেগেছিল খারাপ বা কিছু, হাওয়া টাওয়া লাগতে পারে, সেই জন্য আমরা এখান থেকে এমনি ঠাকুরের বলে, ঠাকুরের এখানকার জিনিস, তোমাকে ওষুধও দেওয়া হচ্ছে, ট্রিটমেন্টও করানো হচ্ছে, তার পাশে পরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওর মনে খটকা লাগে যে এখনকার দিনে যেখানে সায়েন্সের উপর মানুষের এত বিশ্বাস, সেখানে একজন কলেজের প্রিন্সিপাল ওয়ার্ডেন এনাকে দিয়ে, মানে কলেজের প্রিন্সিপাল ম্যাম ওয়ার্ডেনকে দিয়ে কী করে এটা হতে পারে, মানে কী করে মাদুলির ওপর বিশ্বাস করতে পারে? এবং মাদুলি এনে পড়াতেই আমার সব কিছু ঠিক হয়ে গেল, একটা খটকা থেকেই যায়। তারপর ও ভিতরে ভিতরে খবর নেওয়া শুরু করতে থাকে যে কী এমন আছে, কী এমন এই রুমটার মধ্যে। তারপর থেকে মাদুলিটা পড়ার পর থেকে ও না সেই ছায়ামূর্তিটাকে দেখতে পাচ্ছে না, মানে সেভাবে ফিল করতে পারছে না, কিন্তু একটা উপস্থিতি হালকা ওকে বোঝাচ্ছে যে সে আছে এবং সে যে চায় না যে ওই কবচটা পড়ে থাকুক, সেটা বোন কিন্তু পরিষ্কার বুঝতে পারছে। বোন বলছে রাত্রের দিকে ঘুমাচ্ছি, ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে মানে সকালবেলা উঠে দেখছি যে কবচটা নেমে যাচ্ছে, কবচটা একবারে এখানে চলে আসছে, মানে কবচটা পড়ে আছো বাঁ হাতের এখানে, সেখান থেকে ঘুম থেকে উঠে দেখছে এইখানে চলে আসছে, মানে হাতের কবজির কাছে চলে আসছে, নেমে যাচ্ছে নিচের দিকে। তখন ও বুঝতে পারছে যে কিছু একটা শক্তি চাইছে যে আমি কবচটা না পড়ি বা আমাকে কিছু বলতে চাইছে। তখন ও একদিন জোর করে যিনি ওর হোস্টেলে যিনি ওয়ার্ডেন আছেন তাকে জোর করে জিজ্ঞাসা করে এবং বলে যে আমি আমার বাবা মাকে কিন্তু বলতে বাধ্য হব এবং আমি বলবো যে আমার সাথে এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু কেউ কেয়ার করছে না। তখন বলছে কেন কেয়ার কেন করা হচ্ছে না, তোমাকে ডক্টর দেখানো হলো, তোমাকে সব এটা মাদুরিটা দিয়ে আনা হলো। তখন বলে মাদুরিটা নিয়েই তো আমার প্রবলেম, কেন এটা আমাকে বলুন। তখন জোর করাতে তখন ও জানতে পারে যে ওই হোস্টেলেরই ওই রুমেই একটি মেয়ে থাকতো, সেই মেয়েটি অ্যাকচুয়ালি রেপ হয় খুব খারাপভাবে, খুব খারাপ ঘটনা যে ওই মেয়েটিকে একটি ছেলে ভালোবাসতো, তারপর ছেলেটি মেয়েটার সাথে বিট্রে করে। মেয়েটা যখন মুভ অন করার জন্য মেয়েটার মানে বাড়িতে চলে যায় এবং কিছুদিন পর বাড়ির তরফ থেকে বাড়ির একটা কোনো রিলেটিভ, মানে একটু দূর সম্পর্কের কারোর সাথে কোনো একটি ছেলের সাথে মেয়েটির বাবা মা বিয়ে ঠিক করে নেয় এবং মেয়েটি এখানে কলেজ কমপ্লিট করার পরই মেয়েটির বিয়ে ঠিক হয়ে যায় যে কলেজ কমপ্লিট হবে তারপর বিয়ে হবে। তখন ওই মেয়েটির উপর প্রতিশোধ নেবার জন্য বা কোনো রকমভাবে কোনো কিছু গিল্টি ফিল করে তো কোনো মানুষ ক্ষতি করতে পারে না, গিল্টি ফিল করে মানুষ ক্ষমা চাইতে পারে, কিন্তু ক্রোধে রাগে কোনোভাবে ছেলেটি আরও বন্ধুবান্ধব নিয়ে আশেপাশেরই কোনো বয়েজ কলেজের স্টুডেন্ট, কিন্তু কে বা কারা করেছে সেটা কিন্তু এখনও কেউ জানতে পারেনি। কেন জানতে পারেনি? সবাই জানে কিন্তু কেউ বিচার পায়নি। তার কারণ যে রাতে রেপ হয়েছিল এবং মেয়েটি সারা জীবনের মতো পৃথিবী ছেড়ে চলে গেছিল খুব খারাপভাবে, তারপর তাদের ছেলে মেয়েদের বাবা মায়েরা
টাকা প্রতিপত্তি সব কিছুর জোরে সেই ব্যাপারটাকে কেসটাকে চাপা দিয়ে দিয়েছিল, এবং ছেলে এবং তার বন্ধুগুলো কোনো রকম শাস্তি পায়নি। এটা জানার পর না আমার বোনের খুব দুঃখ হয়েছিল, খুব কষ্ট হয়েছিল, এবং ও চাইছিল যে আমি খুলে একদিন দেখব। কিন্তু ওয়ার্ডেন তখন বললেন যে যাই হোক, তুমি এটা পড়ে থাকো, তোমার আর কোনো ক্ষতি হবে না, কোনো কিছু না। কিন্তু হ্যাঁ, এই এই হোস্টেল রুমে যারা এসেছে তারা এখানে বুঝতে পেরেছে যে একটা কিছু আছে, কিন্তু তোমাকে প্রথম দেখা দিয়েছে, মানে তুমি যে বলছো দেখতে পেয়েছো, এটা কিন্তু প্রথম তুমিই দেখতে পেলে, আর কিন্তু কেউ দেখতে ওভাবে পায়নি। সবাই বুঝতে পেরেছে যে কী যেন একটা সরে যাচ্ছে, কী যেন কি, বাট কারোর কোনো ক্ষতি হয়নি, না কোনো জ্বর এসেছে, না কোনো কিছু হয়েছে। তাহলে তো এই রুমটা চাবিতালা পড়ে যেত, আমরা তো এই রুমটাকে মানে অভিশপ্ত রুম বলে তো ইয়ে করতাম, হন্টেড বলে তো বন্ধ হয়ে যেত রুমটা, কিন্তু সেটা হয়নি। কিন্তু তোমাকে এই প্রথম সে দেখা দিল। যাই হোক, তুমি এটা খুলো না। কিন্তু ওয়ার্ডেন এটা জানতেই পারেন, বুঝতেই পারেননি যে আমার বোন একটু অন্যরকম কাজ করবে। কীরকম? সেই দিন রাতে সেই ঘটনাটা শোনার পরে, সেই দিন রাতে সেই ঘটনাগুলো সব শুনে গিয়ে সেদিন রাতেও তাবিজটা খুলে রাখে, বালিশের 5 তলায় রাখে, কিন্তু খুলে রাখে, দিয়েও বসে থাকে। ঠিক রাত্রির 1টা-1:30টার সময় আবার সেই ছায়ামূর্তি ওর পায়ের তলায় আসে। শুনলে এটা অবিশ্বাস্য। মানে যে কোনো শক্ত মানুষ যাদের হার্ট প্রচণ্ড কঠিন, তারপরেও তারাও মানে সেই পরিস্থিতিতে মানে পুরো জবুথবু হয়ে যাওয়ার মতো অবস্থা এরকম হবে। কিন্তু আমার বোন মনকে শক্ত করে সামনাসামনি হয়। মানে আমার এখন ভাবতে অবাক লাগে যে বোনকে আমি চিনতাম যে এই রকম, সে এতটা মানে এতটা ভালো মনের মেয়ে অবশ্যই, এবং এতটা সাহসী, মানে এতটা উপস্থিত বুদ্ধি সম্পন্ন, সুন্দর, মানে আজকে তারিফ করতে হয়। মানে ঘটনাটা শোনার পর আশা করি আমরা মেয়ে হয়ে অবশ্যই তাকে তারিফ তো করবই, কারণ সে জানতে চায় যে তোমার সাথে কী হয়েছে, এবং ঘটনাটা সেই ছায়ামূর্তির মানে কথার সাথে মিল হয়। এবং যেহেতু সেটা একটা অশরীরী, অবভিয়াসলি সে কথা বলতে পারবে না, সে তার উপস্থিতি বোঝাতে পারে। যারা বলে যে ভূত দেখেছি, দাঁড়িয়ে আছে, সে কথা বলছে, সে আমাকে এটা করছে, এগুলো ফালতু কথা। সে তার উপস্থিতি জানিয়ে দেয়। এবং আমরা প্ল্যানচেটের মাধ্যমে, যারা জানে না তারা প্ল্যানচেটের মাধ্যমে কারোর ওপর ভর করে, পেনের ওপর ভর করে, বা কারোর শরীরে ভর করে, অ্যাকচুয়ালি প্ল্যানচেটে পেনের ওপর, পেন্সিলের ওপরই ভর করে। সেখান থেকেই মানুষ জানতে পারে যে কি বলতে চাইছে, কোনো একটা মাধ্যম। অশরীরী আত্মা সবসময় মাধ্যম খোঁজে, সে সরাসরি কোনো কিছু করতে পারে না। কিন্তু যারা বলে অশরীরী নিজে থেকে করে, এটা ভুল কথা। আত্মা অশরীরী এর একটা মাধ্যম খোঁজে, কমিউনিকেশন একটা মানে একটা কমিউনিকেট করার জন্য একটা রাস্তা খোঁজে, মাধ্যম, পড অফ কমিউনিকেশন। তো সেই মাধ্যমে যেহেতু ও জেনে গেছে সকল ঘটনাটা, আমার বোন তখন বলে যে আমি চেষ্টা করব যাতে তোমার বিচার পাইয়ে দেওয়া যায়। এই কথাটা বলার পরই সেই ছায়ামূর্তিটা উধাও হয়ে যায়। তারপর আমার কাকুকে ফোন করে বোন, সব ঘটনা জানায়। তারপর কাকু আসে এবং সকলে মিলে সকল মেয়েদেরকে জানায়, এবং প্রিন্সিপাল ম্যাম, ওয়ার্ডেন এবং সকলের মিলে সব রকম সাহায্য করে সেই কেসটা রিওপেন করা হয়, এবং সেই ছেলেগুলি তার শাস্তি পায়। সারা জীবন শাস্তি তাদের হয়নি, কিন্তু হ্যাঁ, একটা টাইম তারা স্বীকার করেছে, তারা যে মুখ লুকিয়েছিল, পাবলিক যে তাদের জানতো না, সেটা পাবলিক জেনেছে যে তারা এই ঘটনা ঘটিয়েছে, এবং তারা ক্ষমা চেয়েছে। ক্ষমা চেয়ে বয়স অল্পের জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা ক্ষমা চেয়েছে যে তারা ভুল করেছে, তারা যেটা করেছে তারা গিল্টি ফিল করেছে। এটা হচ্ছে জীবনের সবথেকে বড় ক্ষমা, যেটা আমার বোনের দ্বারা কিন্তু ঘটনাটা হয়েছে। তো তারপর থেকে সেই মেয়েটিকে আর দেখতে পাওয়া যায় না, এবং তার ছায়ামূর্তি, কোনো শব্দ, কোনো সিঁড়ি দিয়ে ওঠা, কোনো কিচ্ছু জানতে পারা যায় না, কিচ্ছু না। শুধু এই হোস্টেলের সকল মেয়েরা, ওয়ার্ডেন, প্রিন্সিপাল ম্যাম, সকলে গিয়ে ওই মেয়েটি, অ্যাকচুয়ালি মেয়েটি ছিল খ্রিশ্চানদের, তো মেয়েটির ওই খ্রিশ্চানের যে কবর হয় সেই তার ওপরে সকলে মিলে শ্রদ্ধা জ্ঞাপন করে, ফুল দিয়ে, কার্ড দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এসেছে। তো এই হচ্ছে ঘটনা। আশা করি আজকের ঘটনাটা তোমাদের ভালো লাগবে, এবং তোমরা বুঝতে পারলে, যদিও এটা ভালো লাগার ঘটনা নয়, এই ঘটনাটা খুবই দুঃখের, খুবই কষ্টের, কিন্তু সবথেকে যে মানুষ জেনেছে দোষীকে। কিন্তু আজকালকার দিনে তিলোত্তমার মতো মেয়েদের সাথে যারা দোষী তারা এখনও খোলা ঘুরে বেড়াচ্ছে। তো এটাই আর কি, মানুষকে সচেতন হতে হবে। আমার বোন যেমন সাহস করে এগিয়ে গিয়েছিল, সেরকম আরও মানুষকে সবার হাতের সাথে হাত মিলিয়ে, তালের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কিন্তু যুগের হাওয়া, মানুষ বড়ই স্বার্থপর, মানুষ নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু ভাবে না। তাই হয়তো তিলোত্তমা আজও সে চলে গেল, মানে তাকে মানুষ সারা জীবনের মতো পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য করলো।
তারপরও আজ কেউ ভাষা হারিয়ে ফেলার মতো। বড্ড স্বার্থপর সমাজ আমাদের, কঠিন বাস্তব এটা। যাক, তো এটাই হচ্ছে ঘটনা। তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, এরকম ধরনের আরও অনেক ঘটনা যদি তোমরা শুনতে চাও, অবশ্যই লাইক করো, কমেন্ট করলে ভালো লাগবে, আর ভিডিওটা শেয়ার করো। সবাই ভালো থেকো। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।